আজকে আমি পড়ছি নির্বাপিত সূর্যের সাধনা, লেখক জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। উপক্রমণিকা। গভীরে, বুকের ভিতরে। বার্লিন, 1789। উত্তর থেকে তীরের মতো ভেসে আসছে তীব্র বাতাস, রক্তহিম করা। তার মধ্যেই রাস্তায় বার্লিনের স্প্যান্ডুয়ার স্ট্রাসের ওপর দাঁড়িয়েছেন দুজন মানুষ। 17 নম্বর বাড়ির সামনে, তাদের মাথা থেকে পা পর্যন্ত মোটা গরম কাপড়ের ক্লোকে ঢাকা। বাড়িটিতে একটি দোকান। দোকানের সাইনবোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন দুজন। সাইনবোর্ডটার রং চটে গেছে, দোকানের তাকগুলোও খালি। দুজনের একজন, ক্রিশ্চিয়ানা সফি লেমেন, জানেন উপরতলায় থাকার ঘরটাও খুব ছোট এবং বাজে। তবু তাঁর চোখে মুখে খুশি। কাল তার বিয়ে। পাশে দাঁড়িয়ে তাঁর ভাবি বর হাইনরিক ক্ল্যাপরথ। ক্রিশ্চিয়ানা জানেন ক্ল্যাপরথ পরিশ্রমী, সৎ এবং বুদ্ধিমান। তিনি তাই নিশ্চিত এবার তাদের অবস্থা ফিরে যাবে, দুজনের শ্রমে ও যত্নে। ক্রিশ্চিয়ানার বয়স 32, ক্ল্যাপরথের 37। বিয়ের পর ক্ল্যাপরথ উপহার পাবেন যৌতুক, এই দোকানটা, নিজের ব্যবসা। তার কাছে এই দোকানের বড় আকর্ষণ। দোকানের পাশে একটা বাড়তি ঘর। বাল্যকাল থেকে একটা স্বপ্ন তিনি বয়ে বেড়াচ্ছেন বুকের ভেতর। সেই স্বপ্নকে সত্যি করার মতো একটা ঘর। সেই ঘর একটা ল্যাবরেটরি হবে, তার নিজস্ব ল্যাবরেটরি। মার্টিন ক্ল্যাপরথের জন্ম হার্জ পাহাড়ের এক মধ্যযুগীয় শহর বার্নিগেরটে। তার বাবা ছিলেন গরিব দর্জি। তার 3 ছেলের একজন মার্টিন। ছোট খুপড়ি একটা ঘরে দোর্দণ্ড প্রতাপ জমিদার কাউন্ট ক্রিশ্চিয়ান আর্নস্ট ফন স্টোলবার্গের অত্যাচারের ছায়াতে কেটেছে তার শৈশব। হাড় কাঁপানো শীত, পেটের তল ছোঁয়া খিদে আর ভয় ছাড়া মার্টিনের কোনো স্মৃতি নেই সে শৈশবের। জীবন সেখানে সংকীর্ণ গণ্ডিতে বাঁধা, বৈচিত্র্যহীন, অর্থহীন। ক্ল্যাপরথের 7 বছর বয়স পর্যন্ত এই। একদিন আগুনে পুড়ে গেল শহরটা। কাঠের ছোট ছোট বাড়িগুলো ছাই হয়ে পড়ে রইল মাটিতে। ফ্রান্সের সঙ্গে 7 বছরের যুদ্ধ। একবার শহর গুড়িয়ে একদিকে যায়, আবার ফিরে এসে শহরের ছাই মারিয়ে চলে যায় অন্যদিকে। এমন চলতে থাকে। এরই মধ্যে কেমন করে যে মার্টিনের বাবা তাঁর 3 ছেলে লেখাপড়ার ব্যবস্থা করেন সে এক ধাঁধা। চার্চের কাজের উপযুক্ত করে তোলার জন্য তাদের তিনি ল্যাটিন কলেজে ভর্তি করে দেন। সেখান থেকে মার্টিনকে দূর করে দেওয়া হয় তার যখন 15 বছর বয়স। কলেজের পাওনাগণ্ডা বাকি পড়ে যাওয়ার দায়। আর একটা বছর কোনো মতে কাটিয়ে দিতে পারলেই তিনি গ্র্যাজুয়েট হয়ে যেতেন এবং হয়তো চার্চের পুরোহিত, হয়তো তাহলে বিজ্ঞানের জগতে অসামান্য অবদানের কারণে অমর হওয়া তার হতো না। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় কুয়েডলিংবার্গে। সেখানে এক দাবাখানায় কৃতদাস হয়ে থাকতে হয় তাকে, থাকা, খাওয়া আর লেখাপড়ার খরচ জোগাতে। লেখাপড়া তো আর ছাড়তে পারেন না। তার হাড় ভাঙা পরিশ্রম করতে হতো তাকে ভোর থেকে রাত পর্যন্ত। বিরাট বিরাট হামানদিস্তায় শেকড় বাকড় ছিঁচতে হয়, হাঁপড় চালাতে হয় ঘন্টার পর ঘন্টা। 5 মাস খাটতে ছুটতে হয় এখানে ওখানে, বছরভর। সময় অসময় নেই, প্রেসক্রিপশন দেখে ওষুধ দিতে হয়। ছেঁড়া ফাটা জামাকাপড়, আধপেটা খাওয়া আর শোয়ার জন্য দোকানের পেছনে খড়ের বিছানা। এই তার জীবন। এই সময় ক্ল্যাপরথ যে ডায়েরি লেখেন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিনে নষ্ট হয়ে যায়। সামান্য যে অংশটুকু উদ্ধার করা সম্ভব হয় তা তার জীবনের এই পর্যায়ের অবহেলা, উদাসীনতা, দুঃখ আর সংগ্রামের কথায় ভরা। আমার মালিক আমাকে অনেক কিছু শিখিয়েছেন, এমন অহংকার করতে পারি না। অন্যদের কাজকর্ম দেখে দেখে যেটুকু পারি সেইটুকু শিখেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। আর পড়ি রসায়নশাস্ত্রের বাতিল হয়ে যাওয়া সেকেলে বইপত্র। পড়ার জন্য কোনো সময়ও আমাকে দেওয়া হয় না। 1763 সালে হ্যানোভারের এক ফার্মেসিতে ক্ল্যাপরথ একটা কাজ পান। খুবই সামান্য কাজ, সেখানে কাটান 2 বছর। এই সময় তিনি শিখে ফেলেন গ্রিক। ল্যাতিন শেখা ছিল আগেই। তারপর আসেন বার্লিনে। বার্লিনের মালিকের নজরে পড়েন ক্ল্যাপরথ। ফলে 25 বছর বয়সে মালিকের মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী ও সন্তানদের দায়িত্বও তাকে নিতে হয়। তবু এক নতুন উৎসাহে উদ্দীপিত ক্ল্যাপরথ। নানা সংস্কারের চিন্তা ঘুরছে তার মাথায়। দোকানের কর্মচারীদের অবস্থা ফেরাতে হবে, কাজ করতে হবে, রসায়নের দুনিয়া থেকে ঝেঁটিয়ে তাড়াতে হবে ভণ্ড আর হাতুড়েদের। শুধু ভাবা নয়, হাতে কলমে কাজ করতেও আরম্ভ করলেন ক্ল্যাপরথ। তিনি প্রমাণ করে দিলেন নার্ভ ড্রপ নামে যে গোপন ও রহস্যময় ওষুধের জন্য রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথারিন 3000 রুবল দিয়েছেন, তাতে না আছে কিছু গোপন, না আছে রহস্যময়। সেটা নেহাতি ইথারে গলানো ক্লোরাইড। ক্ল্যাপরথ সত্যিকারের অর্থেই খাঁটি রসায়নশাস্ত্রের পুরোধা পুরুষ।
তাঁর গবেষণাগারেই তিনি নতুন এক পদ্ধতি আবিষ্কার করেন যাতে নানা উপাদানের কম্পাউন্ড থেকে একটি উপাদানকে পৃথক করা যায়। সারা জীবন তিনি নানা ধরনের রাসায়নিক ও খনিজ পদার্থ সংগ্রহ করেন এবং সেসব থেকে বিভিন্ন অজানা উপাদান বের করে নিয়ে আসেন জানার জগতে। বেরিলিয়াম, ক্রোম, সেরিয়াম, জিরকোনিয়াম ইত্যাদি তাঁরই আবিষ্কার। ইউরেনিয়ামও। 1789 সালে ক্ল্যাপ্রথের ব্যবসা বড় হয়েছে, নিজের কাজকর্মের অগ্রগতি ঘটেছে অনেক। এখন তিনি তার ল্যাবরেটরিতে ব্যস্ত, প্রায় মগ্ন হয়ে আছেন কয়েকটা স্যাম্পল নিয়ে। তার কিছু পাঠিয়েছেন ব্যারন আলেকজান্ডার ভন হামবোল্ড, কিছু এসেছে ইংল্যান্ডের কর্নওয়ালে জন হকিংসের কাছ থেকে, এবং কিছু তার নিজের সংগ্রহ। আজ যে স্যাম্পলটা তিনি নিয়ে কাজ করছেন সেটা যে ঠিক কী বস্তু তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন এটা পিচ ব্লেন্ড, কেউ বলেন কালো টিন ওর, কারো মতে এটা আয়রন পিচ ওর। চলিত ধারণা এটা দস্তা, লোহা আর টাংস্টেনের একটা কম্পাউন্ড। একটা স্যাম্পল এসেছে এর্জ পাহাড় থেকে। একই স্যাম্পল তার নিজের সংগ্রহেও আছে, বোহেমিয়ার জোয়াসিমস্টালের খনি থেকে সংগৃহীত। খুব যত্নে তিনি প্রথমে ওরটা খুব মিহি করে গুঁড়ো করে নেন, তাতে উপরিভাগের এলাকা বাড়বে এবং তিনি যে পদ্ধতি ও প্রতিক্রিয়ার পরিকল্পনা করেছেন তা বেশি ফলপ্রসূ হবে। মৌলিক এক রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করেছেন ক্ল্যাপ্রথ। এই পদ্ধতি ভবিষ্যতে বিশ্বের সর্বত্র অনুসৃত হবে। পাউডারটার ওপর তিনি সালফিউরিক অ্যাসিড প্রয়োগ করেন এবং একটা ব্লো পাইপের সাহায্যে স্পিরিট ল্যাম্প দিয়ে গরম করতে চেষ্টা করেন, কিন্তু তার নিঃশ্বাস স্পিরিট ল্যাম্পের আগুনে যথেষ্ট জোর লাগাতে পারে না। আরও শক্তিশালী জিনিসে সাহায্য নেন ক্ল্যাপ্রথ। নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে তিনি সলিউশনটিকে একটি চীনামাটির উনুনে যত বেশি উত্তাপে পারা যায় গরম করেন, তারপর ঠান্ডা করেন। বাতাস না দিয়ে খুব ধীরে আপনা থেকে ঠান্ডা হতে দেন। জিনিসটা থিতবার পর ক্ল্যাপ্রথ ছোট ছোট ধাতব দানা দেখতে পান। ধাতব দানাই তো! খুব ভালো করে পরীক্ষা করেন ক্ল্যাপ্রথ। হ্যাঁ, ধাতব দানাই, লেড ক্লোরাইডের খুদে খুদে দানা। তার মানে সীসা। কিন্তু লোহা, টাংস্টেন এবং দস্তার কম্পাউন্ডে সীসা এলো কোথা থেকে? সীসা এখানে কি করছে? অবাক হয়ে ভাবেন ক্ল্যাপ্রথ। তার এই প্রশ্নের স্পষ্ট এবং সম্পূর্ণ উত্তর পাওয়ার জন্য মানুষকে 1 শতাব্দীর ওপর অপেক্ষা করে থাকতে হবে। পরীক্ষা চলতে থাকে, সপ্তাহ যায়, মাস যায়। ক্ল্যাপ্রথ পড়ে থাকেন তার গবেষণাগারে। তার নিজস্ব পদ্ধতির অনেকগুলোই তিনি কাজে লাগান এই পরীক্ষায়। অবশেষে এক সন্ধ্যায় সলিউশনটা খুব ধীরে ঠান্ডা করতে করতে তিনি দেখতে পান, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখেন তার চোখের সামনে আকার নিচ্ছে এক স্ফটিক খণ্ড। এমন স্ফটিক তিনি জীবনে দেখেননি। গড়নটা একেবারে ব্যাকরণসিদ্ধ, চৌকো, স্তম্ভাকার, 8 ইঞ্চির মতো লম্বা এবং স্পষ্ট হলুদ, যেন সোনা। ক্ল্যাপ্রথের পরীক্ষা চলতে থাকে, নানাভাবে নানা পদ্ধতিতে। পরীক্ষায় নানান রকম রং পান তিনি। জিনিসটাকে আবার তরল করেন, তরলকে আবার শক্ত করেন, আবার শুরু করেন গোড়া থেকে। সমগ্র প্রক্রিয়াটা রিপিট করে দেখেন। অ্যাসিড দিয়ে জিনিসটাকে অক্সিডাইজ করেন, পেয়ে যান তাঁর হলুদ সল্ট। নানা জিনিস তিনি বের করে আনেন, অ্যাসেটেট, ফসফেট, সালফেট। এ থেকে তাঁর ধারণা হয় জিনিসটা নিশ্চয়ই ধাতু, অথচ পাউডারের ভেতরে সে ধাতুর কাছে পৌঁছতে পারেন না কিছুতেই। বাড়তি তাপ এবং কার্বনের জন্য জিনিসটাকে তিনি কয়লার গুঁড়ো এবং সোহাগা মেশান, তারপর তিসির তেল। তার আগে ভালো করে ফোটান। অসীম ধৈর্যের সঙ্গে তিনি পথ খোঁজেন এবং শেষ পর্যন্ত কিছু পেয়েও যান। যা পান তাকে তিনি বলেন ক্যালসিন সাবস্ট্যান্স, হলুদ একটা অক্সাইড যা ঠান্ডা হতে হতে জমে যেন কেক হয়ে যায়। কিন্তু ধাতুটা কি? একদিন রাত্রে জোয়াসিমস্টালের খনি থেকে আনা স্যাম্পলের বাকিটুকু নিয়ে পড়েন ক্ল্যাপ্রথ। পরীক্ষা করতে করতে দেখেন তাতে আয়রন অক্সাইড আছে, কিছু সীসা আছে, সিলিকন আছে। তা থাক, সেগুলো আলাদা করার পরেও কিছু থেকে যায়। এটা কি? ডিশের ওপর যা পড়ে থাকে তার কি পরিচয়? হলুদ গুঁড়োর খুদে ওই স্তূপটা কিসের? কোন ধাতুর? কোন ধাতু? আবার উঠে পড়ে লাগেন ক্ল্যাপ্রথ। মোম দিয়ে, তেল দিয়ে ওই পাউডারের 50টা দানা তিনি আগুনে গরম করেন, আরও 50টা দানা কাজে লাগান। এবারে মোম আর তেলের সঙ্গে অ্যাসিডও মেশান এবং আগুনের তাপ বাড়িয়ে দেন। 28টা শস্য দানার মতো ছোট ছোট ধাতব দানা তিনি পান। তাদের ওপর ফাইল চালাতেই কেটে ফেলা জায়গাটা চকচক করে, ধাতুর যেমন করার কথা। তবে তো ধাতুই, নিশ্চয়ই ধাতু। যাদের আমরা চিনি, জানি, তাদের থেকে ভিন্ন এক ধাতু। গবেষণাগার থেকে বেরিয়ে আসেন ক্ল্যাপ্রথ। তার গায়ে ধোঁয়ার গন্ধ, সারা কোটে অ্যাসিডের গন্ধ, টকটকে লাল দুটো চোখ, মাথা টনটন করছে ব্যথায়। মাথার ভেতরে তখনও গিজগিজ করছে নানান প্রশ্ন, নানান সমস্যা। সিঁড়ি দিয়ে বেড়ে তিনি ওপরে উঠে যান। রাতের খাবার নিয়ে বসে আছে ক্রিশ্চিয়ানা।
খেতে খেতে ক্ল্যাপরথ ক্রিশ্চিয়ানাকে বলেন, সবে আমি জানতে পেরেছি, কিন্তু আমি নিশ্চিত আজ রাতে একটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। আমাদের চেনা কিছু নয়, একেবারে নতুন অদ্ভুত ধরনের অধাতু গোছের এক জিনিস। 1789 সালের 24শে সেপ্টেম্বর সন্ধ্যায় বার্লিনের রয়্যাল প্রাশিয়ান একাডেমি অফ সায়েন্সে মার্টিন ক্ল্যাপরথ ঘোষণা করেন, আমাদের পরিচিত ধাতুর সংখ্যা একটা বেড়ে গেছে, 16 থেকে বেড়ে 17 হয়েছে। একটা নতুন জিনিস, এটাকে আমি বলি অদ্ভুত ধরনের আধা ধাতু, তথাকথিত পিচ ব্লেন্ডে যা যা পাওয়া যায়। দস্তা, লোহা, টাংস্টেনের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই, কোনো কারণে সীসার সঙ্গে এটাকে জড়িয়ে থাকতে আমি দেখেছি। এই অবস্থায় আমার মনে হয় নামের ব্যাপারে পুরনো ভুল সংশোধন করে নেওয়া উচিত। আয়রন পিচ ওর, পিচ ব্লেন্ড বা কালো টিন ওর বলে একে ডাকার কোনো দরকার নেই। কিন্তু কী নাম দেওয়া যায় তার? বছর কয়েক আগে স্যার উইলিয়াম হার্শেল আমাদের আকাশের শেষ গ্রহটি আবিষ্কার করেছেন। খবরটা শুনে আমরা শিহরিত হয়েছিলাম। তিনি গ্রহটির নাম রেখেছেন ইউরেনাস। তার মহান আবিষ্কারের সম্মান থেকে ঋণ নিয়ে আমি প্রস্তাব করছি নব আবিষ্কৃত এই উপাদানটির নাম রাখা হোক ইউরেনিয়াম। ক্ল্যাপরথ গ্রহের নাম রাখলেন যে উপাদানের তার আবিষ্কার মানুষের জ্ঞানের জগৎকে প্রসারিত করবে নূতন দিগন্তে। বস্তুর গঠন, যাবতীয় জীবিতের সঙ্গে পরমাণুর সম্পর্ক ইত্যাদি বুঝতে এর ভূমিকা হবে অনবদ্য। শুধুই বিশুদ্ধ জ্ঞান নয়, নানা ক্ষেত্রে কারিগরি অগ্রগতিও এক অসামান্য ভূমিকা পালন করবে এই উপাদানটি। যোগাযোগের ক্ষেত্রে, জ্যোতির্বিদ্যায়, চিকিৎসা বিজ্ঞানে এবং যুদ্ধে। নামকরণের ঠিক 156 বছর পর যখন সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল এক শক্তি মানুষকে করায়ত্ত করবে এই উপাদানটির বুকের ভিতর থেকে, সেই শক্তি যখন মানুষের জীবনের সূর্যকে নির্বাপিত করতে উদ্যত হবে, তখনই শুধু সম্পূর্ণ করে উপলব্ধি করা যাবে এই অদ্ভুত ধরনের আধা ধাতুটির ভেতরের শক্তি এবং ক্ল্যাপরথের আবিষ্কারের তাৎপর্য।